গল্পের শুরুতেই আমাদেরকে বলা হয় একজন ভালো লাইফ পার্টনার কে না চায়, কিন্তু এই ভালো লাইফ পার্টনার আমরা কিভাবে খুঁজে পাবো, আর যেটা কিনা ইজি করার জন্যই আমাদের গল্পের মেন লিড যার নাম ছিল শান। শান একটি কোম্পানি ওপেন করেছিল, যেই কোম্পানির নাম ছিল জিম্মি কোম্পানি, আর এটাই মূলত সবাইকে তাদের পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে দিত। এরপরে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়। ফিমেল লিডের নাম ছিল ভ্যাং। ভ্যাং অনেকটি চালাক একটি মেয়ে ছিল। ওর বুদ্ধি এতই বেশি ছিল যে ও সব কাজগুলো একাই করতো, তাও আবার চালাকি করে। যে রকমটা দেখানো হয় যে ওর সৎ বোন ছিল, ওর সৎ বোন তো অনেক বড় একটি ডিজাইনার কোম্পানির দেখাশোনা করতো, যেখানে ভ্যাং ও তো অনেক ছোটখাটো একটি ডিজাইনের কোম্পানি দেখাশোনা করতো। আর ওর সৎ বোন যার নাম ছিল জিনি, সে আজকে জিম্মি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছিল। এই কথা যখন ভ্যাং জানতে পেরেছিল, ও প্রথমে জিম্মি কোম্পানিতে এসেছিল, আর যে কোম্পানির ম্যানেজার ছিল ওকে এখানে অনেক সুন্দর একটি শুজ দেখিয়েছিল। এরপরে তো এখানে সিন্ডেলার কাহিনী বলতে শুরু করে। ম্যানেজার ওর সাথে ডিল করতে চাচ্ছিল, তখনই ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল যে এই মেয়েটি অনেক বেশি চালাক, এর সাথে কোনো ডিল করবেন না। যার কারণে ম্যানেজার এসে তখন ভ্যাং এর সাথে ডিল করতে মানা করে দিয়েছিল। পরে যখন ভ্যাং ওখান থেকে বাইরে এসেছিল, তখন লিফটের ভিতরে ওর সৎ বোন জিনের সাথে দেখা হয়ে গিয়েছিল। দুজনে যখন লিফটের ভিতরে ছিল, তখন লিফটের ভিতরে একজন ডেলিভারি ম্যান এসেছিল, আর যার হাতে কিনা খাবার ছিল, যেই খাবারের গন্ধ অনেক বেশি বাজে লাগছিল জিনের কাছে, তাই ওনাকে লিফট থেকে বের হতে বলেছিল। কিন্তু ভ্যাং এখানে ওনাকে লিফট থেকে বের হতে দিয়েছিল না, যার কারণে এই দুই বোন এখানে তখন বিড়াল আর ইঁদুর দুজনের মতন ঝগড়া শুরু করে দেয়। এরপর এদের সবাইকে একটি জায়গায় দেখানো হয়, যেহেতু লিফটের ভিতরে ঝগড়া করেছে তাই এইটা নিয়ে তখন ওখানে একটি মিটিং বসে পড়েছিল। আর এখানে তখন বলা হচ্ছিল শানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি বলো এখানে কে সবার প্রথমে ঝগড়া শুরু করেছিল। শান তখন এখানে ভ্যাংকে বাঁচিয়েছিল, আর জিয়ার কথা বলে জিয়া প্রথমে ফাইট শুরু করেছে। এরপরে ভ্যাং ইন্টারনেটে সার্চ দিয়েছিল শানের সম্পর্কে জানার জন্য। এখান থেকে ও জানতে পারে যে শান তো আসলে জিম্মি কোম্পানির প্রেসিডেন্ট। এই কথাটি জানার পর ভ্যাং এর অ্যাক্টিং আবারও শুরু হয়ে গিয়েছিল। ইচ্ছা করে শানের সামনে অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। শান ওকে সাহায্য করেছিল। ভ্যাং তখন ওকে নিজেদের কোম্পানির সাথে ডিল করার কথা বলেছিল, আর এখানে শান রাজি হয়েছিল, ওকে একটি চান্স দিয়েছিল। পরের দিন কোম্পানিতে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, আর যেখানে তখন সবার সামনে ভ্যাং ওর ব্র্যান্ডের কথা বলতে থাকে, আর নিজের ব্র্যান্ডের নামে অনেক বড় বড় কথা বলছিল। আর ও তো এই ব্র্যান্ডের পেছনে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। এখানে ওর স্পিচটা অনেক বেশি ভালো হয়েছিল, যার কারণে শানদের কোম্পানি ওর সাথে ডিল করতে রাজি হয়েছিল। এমনকি শুধু ডিল করতে রাজি হয়েছিল না, বরং শান্ত এখানে দেখা যায় ফ্যাং এর সাথে ডেট করতেও শুরু করেছিল। কিন্তু ফ্যাং এখানে শানকে মিথ্যে কথা বলেছিল যে ওর বাড়িটা অনেক বড় আর ওর ব্র্যান্ডও অনেক বড়। এরা দুজনে এমন ভাবে ডেট করছিল যে এরা দুজনের বিয়ের ডেটও ঠিক করে ফেলেছিল। দুজনে একটি বারে গিয়ে দেখা করেছিল, আর যেখানে শান বলেছিল ফ্যাংকে, আমি চাই আমাদের বিয়ের আয়োজন তোমার বাড়িতে করবে। যেই কথা জানতে পেরে ফ্যাং অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ ও তো সব কথা শানকে মিথ্যে কথাই বলেছে, তাহলে অত বড় একটি বাড়ি ও কোথায় পাবে। এরপরে ফ্যাং এইসব কথাগুলো ওর ফ্রেন্ডকে বলেছিল, আর বলতে থাকে যে আমি এখন কি করতে পারবো। এখানে ওর ফ্রেন্ড বলে, আগে আমাদের কোম্পানিটা বড় হতে দাও, এরপর আমরা অনেক বড় একটি বাড়ি রেন্টে নেব। আর এখানে ফ্যাং তখন ভাবছিল, শান ছেলেটি অনেক বেশি ভালো, ও সবসময় আমার অনেক বেশি কেয়ার করে, আর আমাকে সবসময় একজন প্রিন্সেসের মতো ট্রিট করে। আমি ওকে অনেক মিথ্যে কথা বলেছি, এইসব কিছু জানতে পেরে ও যদি আবার আমাকে ছেড়ে চলে যায়। এরপরে আমাদেরকে আরো একটি নতুন ছেলেকে দেখানো হয়। এই ছেলেটির নাম ছিল সুজি। সুজি এখানে এসেছিল শানের সাথে দেখা করতে, কারণ শানদের কোম্পানি ওদের কোম্পানির সাথে একটি কন্ট্যাক্ট করতে চাচ্ছিল। একটু পরে ভিতরে এসেছিল ভ্যাং। ও যখন সুজিকে দেখতে পেয়েছিল অনেকটাই বেশি অবাক হয়ে গিয়েছিল, আর আমরা জানতে পারি এই সুজি নামের ছেলেটি আসলে ভ্যাং এর এক্স বয়ফ্রেন্ড ছিল। শান ওদের দুজনকে বলে, তোমরা নিজেদের ভিতরে কথা বলো, আমার কিছু কাজ রয়েছে তাই চলে যেতে হবে। যখন শান এখান থেকে চলে গিয়েছিল, তখন এই সুজি ছেলেটি দেখা যায় অনেক কথা বলে এখানে অনেক বেশি জ্বালাতে শুরু করেছিল ভ্যাংকে। ও ভ্যাংকে এটাও বলতে থাকে, তুমি দেখছি এখানে শানের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছো, কিন্তু আমি তো ভালো করে জানি তুমি স্যান্ডউইচ বানাতে পারো না, অবশ্য এটা কোনো শপ থেকে নিয়ে এসেছো। যখন এই কথা শান জানতে পারবে, তখন ও তোমার সাথে কেমন ব্যবহার করবে। তখনই ভিতরে শান এসেছিল। সুজি
অন্যদিকে শানকে দেখার পর শানকে বলছিল, এই মেয়েটি অনেক বেশি চালাক, তুমি কি এর আসল আইডেন্টি জানো? আর এখানে অনেক কথাগুলোই বলছিল ফ্যাংয়ের সম্পর্কে, যে সবকিছু শোনার পর শান মনে করে সুজি নামের ছেলেটি এখানে ফ্যাংকে হ্যারাসমেন্ট করছে, তাই উল্টো ওর উপর রেগে ওকে এখান থেকে চলে যেতে বলেছিল। ওর কোনো কথাগুলো বিশ্বাস করে না। এরপরে শান আর ফ্যাং দুজনের বিয়ের দিনে চলে এসেছিল। ভালোভাবে দুজনের বিয়েটা কমপ্লিট হয়েছিল। শান এরপরে ফ্যাংকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। শানের বাবা ফ্যাংকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। আর শান এখানে ফ্যাংকে ওর মায়ের একটি জুয়েলারি গিফট করেছিল। পরের সিনে ফ্যাং ওর নিজের ফ্যাক্টরিতে ছিল। এখানে ফোনে কথা বলছিল। আসলে ওরা পেমি কোম্পানি থেকে একটি হাই হিল নিতে চাচ্ছিল, কিন্তু জানতে পারে ওইটা প্রথমেই সুজি নিয়ে নিয়েছে। আসলে সুজি ইচ্ছা করে এরকমটি করেছিল যাতে করে ও ফ্যাংকে বিরক্ত করতে পারে। তো ফ্যাং এখন ওর সাথে কথা বলতে এসেছিল, কিন্তু এতে কোনো লাভ হয়েছিল না। ফ্যাং এর ফ্রেন্ড বলে, তুমি যদি এখন ওটা না নিয়ে আসতে পারো তাহলে তুমি শানকে কি বলবে, কারণ ওইটা তো তুমি শানদের কোম্পানিতে নিয়ে যেতে চাচ্ছিলে। অন্যদিকে শানদের কোম্পানিতে একটি মিটিং হয়েছিল, আর এখানে সবাই ফ্যাং এর অপেক্ষা করছিল যে কখন ফ্যাং ওই হাই হিলটি নিয়ে আসবে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই ও তখন সাহায্য নেওয়ার জন্য ওর বাবার কাছে এসেছিল, যেখানে ওর বাবাকে তখন বলছিল যে আমাকে তুমি যে করি হোক ওই হাই হিলটা নিয়ে এসে দাও। জিয়াং কোম্পানিটা ছিল ফ্যাং এর বাবার, কিন্তু ওইটা এখন জিয়া দেখাশোনা করে। আর ওরা তো চেয়েছিল যেন ফ্যাং ওদের সাথে ওই কোম্পানির দেখাশোনা করে, কিন্তু ফ্যাং নিজের ট্যালেন্ট দেখানোর জন্য ও নিজে আলাদা একটি কোম্পানি ওপেন করেছিল। জিয়া এখানে ফ্যাংকে বলছিল, তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয় তখনই তুমি আমাদের ফ্যামিলিতে চলে আসো। এর থেকে ভালো তুমি আমাদের সাথে আমাদের কোম্পানিতেই কাজ করতে, তাহলে শুধু শুধু তোমাকে এত বেশি কষ্ট করতে হতো না। আর এইখানে তো ফ্যাং ওর কথায় কোনো পাত্তা দেয় না, বরং নিজের অ্যাক্টিং শুরু করে দিয়েছিল। ওর এইসব কান্নাকাটি দেখার পর তখন বাবা ওকে সাহায্য করেছিল। এরপরে শানকে দেখানো হয় নিজের কোম্পানিতে ছিল। তখন শানের কাছে শানদের কোম্পানির একজন এসেছিল আর শানকে বলে, ফ্যাং আপনাকে যে জিনিসটি নিয়ে এসে দিয়েছে ওটা আসলে ফেক, কারণ পেমি কোম্পানির ওইটা অন্য কেউ প্রথমে নিয়ে নিয়েছে, আর ফ্যাং যেটা নিয়ে এসেছে ওটা তো একদম 100% ফেকই হবে। শানের তখন ফ্যাং এর উপরে সন্দেহ হচ্ছিল, তাই ও ফ্যাং এর সম্পর্কে খোঁজ নিতে বের হয়ে পড়ে। এমনকি ফ্যাং ওকে একটি বাড়ির অ্যাড্রেস দিয়েছিল আর বলেছিল এইটা আমার কাজের বাড়ি, কিন্তু যখন ওখানে আসার পর শান খোঁজ খবর নিয়েছিল তখন জানতে পারে এইটাই হচ্ছে আসলে ফ্যাং এর বাড়ি, আর এখানেই ফ্যাং থাকে। রাতে ফ্যাং বাসায় চলে এসেছিল, তখন ও জিজ্ঞাসা করে, তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলেছো, আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। ফ্যাং তো অনেক চালাক ছিল, ও আবারও অ্যাক্টিং শুরু করে দেয়। বলছিল, দেখো আমি তোমাকে মিথ্যে কথা বলছি, তোমাকে চিট করেছি, এই জন্য আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, তুমি আমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও। এরপরে নিজের ফ্রেন্ডের বাসায় এসেছিল, যেখানে ও বলতে থাকে এখন আমি কি করব, ও তো আমার কোনো কথা বিশ্বাস করছে না, কিন্তু ও বলে আমি আবারও অ্যাক্টিং করবো। দেন আবারও অ্যাক্টিং করতে শুরু করে। শান ওকে দেখতে এসেছিল। শানকে দেখার পর ও আবারও অ্যাক্টিং করতে শুরু করেছিল। এখানে শানের সামনে অনেক বেশি ইমোশনাল কথাগুলো বলছিল, আমি জানি আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু পরে আর আমি তোমাকে এটা বলতে পারছিলাম না যে আমি তোমাকে মিথ্যে কথা বলছি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে, এই কারণে আর তোমাকে সত্যি কথা বলিনি। শান ওর কথার ফাঁদে আবারও পড়ে গিয়েছিল। তখন শানের মনে হতে থাকে যে ওর নিজের শরীরটাও খারাপ, তাই নিজের শরীরের টেম্পারেচার চেক করেছিল। এটা চেক করার পর দেখতে পায় ওদের দুজনের শরীরে সেম টেম্পারেচারই রয়েছে, তাই বুঝতে পারে যে অবশ্যই এখানে ফ্যাং আবারও অ্যাক্টিং করছে অসুস্থ হওয়া, তাই ও আবারও ফ্যাংয়ের উপর রেগে গিয়েছিল, এইখান থেকে চলে যায়। পরে ওর বাবার সাথে দেখা করতে আসে। দেন ওর বাবাকে ফ্যাংয়ের সব কথাগুলো বলেছিল। শানের বাবা শানকে বলে, হতে পারে ফ্যাং তোমাকে মিথ্যে কথা বলেছে, কিন্তু তুমি দেখো এতদিন ও তোমার সাথে ছিল, তাহলে ওর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো ওইটা পূরণ করার জন্য অবশ্যই তোমার কোম্পানির ক্ষতি করতো, কিন্তু এরকম কোনো কিছুই করেনি, এর মানে ও তোমাকে সত্যিই ভালোবাসে। তাই রাতে শান ফ্যাংকে আবারও বাসায় নিয়ে এসেছিল, যেখানে তারা দুজনেই খুশি হয়ে একে অপরকে কিস করেছিল। এরপরেও শান অনেকটাই বেশি কনফিউজ ছিল যে সত্যি কি ফ্যাং ওকে ভালোবাসে নাকি শুধুমাত্র ওর সাথে থাকছে। আর এইসব কিছু জানার পর ওর ম্যানেজার আর ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট বলছিল একটি আইডিয়া রয়েছে, আপনি এখন ফ্যাংকে বলবেন যে আপনার কোম্পানি অনেকটাই বেশি লসে যাচ্ছে। এটা জানার পর ও যদি আপনাকে সাহায্য করে তাহলে বুঝবেন ও আপনাকে ভালোবাসে, আর যদি সাহায্য না করে তাহলে বুঝে নেবেন শুধুমাত্র আপনার কোম্পানির জন্যই আপনার সাথে ছিল। আর ওদের প্ল্যান অনুযায়ী কাজ করেছিল।
করছিল। দেখা যায় ফ্যাং যখন ওর কোম্পানির বাজে অবস্থা জানতে পেরেছিল তখন প্রথমে তো ওকে অনেকটাই বেশি সাহস দিয়েছিল, এরপরে নিজের সব দামি জিনিসগুলো অনলাইনে সেল করতে চাচ্ছিল যাতে করে ও শানকে সাহায্য করতে পারে। এমনকি ফ্যাং সুজির কাছ থেকেও সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু সুজি ওকে কোনো সাহায্য করতে চাচ্ছিল না। সাথে সুজি ওকে এটাও বলে দিয়েছিল যে শান তোমাকে মিথ্যে কথা বলেছে, ওর কোম্পানি তো আগের মতনই রয়েছে, ওর কোম্পানির কোনো লস হয়নি। তো এখানে ফ্যাং সবকিছু বুঝতে পেরেছিল। অন্যদিকে দেখানো হয় শানকে। শান যখন জানতে পেরেছিল ওকে সাহায্য করার জন্য ফ্যাং নিজের সব দামি দামি জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে, তখন ম্যানেজারকে বলেছিল ওই সব জিনিসগুলো কিনে নিতে যাতে করে পরে আবার ওই সবগুলো ফিরিয়ে দিতে পারে ফ্যাংকে। আর যেটা জানার জন্য এত সব কিছু করেছিল ওটাও জানতে পেরেছিল যে ফ্যাং ওকে সত্যি অনেক বেশি ভালোবাসে। এরপরে ফ্যাং তো চলে এসেছিল শানের কোম্পানিতে। দেন এখানে শানের কোম্পানিতে যতজন কাজ করতো তাদের সবাইকে বলতে থাকে শানের কোম্পানি এখন অনেক বেশি লস খেয়েছে, আর যার কারণে হতে পারে তোমাদেরকে ভালোভাবে স্যালারিও দিতে পারবে না। তখন শান এসে ওদের সবাইকে শান্ত করেছিল, পুরো ম্যাটারটি ও সমাধান করেছিল। কিন্তু যেহেতু শান ওকে এত বড় একটি মিথ্যে কথা বলেছিল তাই ও শানের উপর একটু অভিমান করেছিল, তাই শানের সাথে ইচ্ছা করে কথা বলছিল না। রাতে যখন ওরা দুজনেই বাড়িতে ছিল তখনও ফ্যাং কোনো কথা বলছিল না শানের সাথে। শান ওকে জড়িয়ে ধরেছিল আর সরি বলেছিল। ফ্যাংয়ের সব রাগ শেষ হয়ে গিয়েছিল। পরের সিনে দেখানো হয় জিয়াকে, যেখানে জিয়া ওর কোম্পানির একজন কলিগের কাছ থেকে জানতে পারে ফ্যাং আর শানের সম্পর্কে, তাই এরপরে নিজেই শানের সাথে দেখা করতে এসেছিল। যেখানে শানকে বলেছিল আমার নামে জিয়া আর আমি ফ্যাংয়ের সিস্টার। শান এইটা জানতে পেরে অবাক হয়েছিল, কারণ ফ্যাং ওকে কখনোই বলেনি ফ্যাংয়ের কোনো সিস্টারও রয়েছে। এখানে জিয়া ওকে আরো বলে আমি জিয়াং কোম্পানির প্রেসিডেন্ট আর আমাদের কোম্পানিটা অনেক বড়, কিন্তু ফ্যাং আমাদের সাথে কাজ না করে ও আলাদা একটি কোম্পানি দাঁড় করিয়েছে যেই কোম্পানি অনেক ছোট। এই সব কিছু শান জানতে পেরে অনেক খুশি হচ্ছিল। শান বলে আমি জানতামই না ফ্যাং এত বড় একটি ফ্যামিলির মেয়ে আর ওদের বড় একটি কোম্পানিও রয়েছে। এত কিছু থাকার পরে ও নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে আর নিজে কিছু করতে চাচ্ছে। এই সব কিছু শোনার পর জিয়ার সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছিল। আসলে ও ভেবেছিল এই সব কিছু শানকে বলবে, তাহলে এইসব জানার পর শান ফ্যাংয়ের উপরে অনেক রেগে যাবে আর ওদের দুজনের ভিতরে ঝামেলা হবে। দেন ওরা দুজনে আলাদা হয়ে যাবে। রাতে শানকে বাড়িতে দেখানো হয় অনেক বেশি ড্রিঙ্ক করছিল, তখন ওর কাছে ফ্যাং এসেছিল। শান ফ্যাংকে জিজ্ঞাসা করে তুমি তোমার আসল আইডেন্টি আমাকে কেন বলনি? আজ তোমার সিস্টারের সাথে আমার দেখা হয়েছিল, তুমি তো অনেক বড় একটি ফ্যামিলির মেয়ে, তাহলে এই কথাগুলো আমাকে কেন আগে বলনি? ফ্যাং এখানে চুপ করেছিল আর ও কিছু বলতে নেবে এর আগে আবার শান ওকে বলেছিল আমি জানি তোমার ফ্যামিলি অনেক বড় আর আমাদের ফ্যামিলি কখনোই তোমাদের ফ্যামিলির সমান হতে পারবে না, এই কারণেই তুমি তোমার আসল আইডেন্টি আমাকে বলনি। ফ্যাং এরপরে সব কথাগুলো ওর নিজের মাকে বলেছিল। এরপরে দেখা যায় যে ওরা চাচ্ছিল শানকে ওদের বাড়িতে ইনভাইট করবে। পরে যখন এইটা ওদের পুরো ফ্যামিলি জানতে পারে তখন তো এখানে বলছিল ফ্যাং এর বাবা শান যেসব খাবারগুলো পছন্দ করে না ওইগুলো খাবারগুলো আজ কেউ রান্না করবে না। তাদের এইসব কথাগুলো এখানে জিন শুনতে পেরেছিল। এই কারণে জিন বলে আমি এখন একটু এখান থেকে আছি, একটু পরে আবার চলে আসব। পরের সিনে শান আর ফ্যাংকে দেখানো হয় ফ্যাংদের বাড়িতে এসেছিল। এখানে ফ্যাং এর বাবা ফ্যাং আর শান তাদের দুজনকে গিফট দিয়েছিল। এরপরে সবাই একসাথে খাবার খাওয়ার জন্য বসে পড়েছিল, কিন্তু এখানে দেখা যায় শান যে খাবারগুলো পছন্দ করে না বাড়ির মেড ওই খাবারগুলোই রান্না করেছে, তাই শান ভালোভাবে খাবার খেতে পেরেছিল না। এরপরে ফ্যাং ও নিজে যে একটি জুতার ডিজাইন করেছে ওইটা ওর বাবাকে দেখিয়েছিল, যেটা দেখার পর ফ্যাং এর বাবা আর মা বলছিল এখন তুমি আমাদের কোম্পানিতে চলে আসো। এখানে তখন শান বলেছিল আমি ফ্যাংকে এই কারণেই ভালোবাসি কারণ ও নিজে কিছু করতে চেয়েছে। এই সব শোনার পর ফ্যাং অনেক খুশি হয়েছিল। এরপরে দুজনে জিনের সাথে বসেছিল আর ওরা চাচ্ছিল যে জিন এখন কোনো ব্লাইন্ড ডেটে যাক, কারণ ওর বিয়ে করার তো বয়স হয়ে গিয়েছে, যার কারণে দেখা যায় শান ওর একজনের সাথে ব্লাইন্ড ডেট ঠিক করেছিল। জিনকেও এখন বাধ্য হয়ে ওই ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে যেতে হবে। জিন যখন রেস্টুরেন্টে এসেছিল তখন এখানে আমরা সুজিকে দেখতে পাই। শান সুজির সাথে জিনের ব্লাইন্ড ডেট ঠিক করেছিল। এরপরে ফ্যাং আবার বলেছিল জিনকে
আমি এখনো সুজিকে ভুলতে পারিনি, আমার মনের ভিতরে সুজির জন্য এখনো ফিলিংস রয়েছে। ভ্যাংয়ের কথাগুলো শোনার পর জিনের মাথায় একটি প্ল্যান এসেছিল, আর এখন ও সুজির সাথে থেকে ভ্যাংকে অনেক বেশি জ্বালাতে চাচ্ছিল। তাই পরের দিন সুজির সাথে আরও একটি রেস্টুরেন্টে গিয়েছিল, আর এখানে কি কি খাবার খাচ্ছিল এইসব ছবিগুলো তুলে পাঠিয়ে দিচ্ছিল ভ্যাংকে। ও ভ্যাংকে অনেক বেশি বিরক্ত করতে চাচ্ছিল, কিন্তু সুজি তো আর কিছুই জানতো না। দুই বোনের ঝামেলার ভিতরে সুজি ফেসে গিয়েছিল। আসলে ভ্যাং তো এই সব কিছু ইচ্ছা করেই করছিল, যাতে করে এই সব শোনার পর তাড়াতাড়ি করে জিন বিয়ে করে নেয়। এরপরে এরা চারজনে গিয়েছিল একটি জায়গায় ক্যাম্পিং করতে, যেখানে ওরা যখন কুকিং করছিল তখন জিন ইচ্ছা করে সুজির অনেক বেশি ক্লোজে যাচ্ছিল, যেটা দেখার পর ভ্যাং ওদের সামনে আপসেট হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু মনে মনে তো ও অনেক বেশি খুশি হচ্ছিল যে ওর প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। ভ্যাংকে এরকম আপসেট হয়ে থাকতে দেখে শান ওকে কারণ জিজ্ঞাসা করেছিল, তখন ভ্যাং ওকে সব সত্যি কথা বলে দিয়েছিল। মার বাবা চায় তাড়াতাড়ি যেন জিন বিয়ে করে নেয়, যার কারণে আমি ওর সাথে এরকম করছি। ওদের সব কথাগুলো বাহির থেকে জিন শুনতে পেরেছিল। এরপরে ভ্যাং নিজের করা ডিজাইনটি লঞ্চ করেছিল। এইদিকে যখন জানতে পারে জিন যে ভ্যাং ওর নিজের করা ডিজাইন লঞ্চ করেছে, তখন ও আবার নিজেরটাও লঞ্চ করেছিল, যেটা সেম ছিল একদম ভ্যাংয়ের মতন, যার কারণে পরে ভ্যাং এসে ওর উপরে রাগ দেখায় যে তুমি কেন আমার ডিজাইন কপি করেছো। পুরো বিষয়টা ভ্যাংয়ের বাবা জানার পর বলেছিল যেহেতু তোমাদের দুজনের ডিজাইনই সেম, এই কারণে এইটা আর তোমরা মার্কেটে লঞ্চ করো না। আর সাথে ভ্যাংকে এটাও বলেছিল তুমি আমাদের কোম্পানিতে ফিরে আসো। ভ্যাং এখানে ওর বাবার কথায় রাজি ছিল না। ও বলে আমি আমার এই ডিজাইন লঞ্চ করব। ওর বাবা বলে যদি তুমি এমনটি করো তাহলে তোমার নিজেরই অনেক লস হবে, তাই আমার কথা শোনো। একটু পরে এখানে শান এসেছিল। দেখা যায় শানও এখানে ভ্যাংকে সাপোর্ট না করে ভ্যাংয়ের বাবার কথাতে ভ্যাংকে মারাতে চাচ্ছিল, যার কারণে ভ্যাং রেগে এখান থেকে চলে গিয়েছিল। ভ্যাং এরপরে সব কথাগুলো শানের বাবাকে বলেছিল। অন্যদিকে আমরা শানকে দেখতে পাই নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেছিল ওই ডিজাইনের অনারের নামের জায়গায় ভ্যাংয়ের নামটি বসিয়ে দাও, আর যার কারণে ওকে অনেক বেশি কষ্টও করতে হয়েছিল। শেষ পর্যন্ত দেখা যায় ওই ডিজাইনটা মার্কেটে লঞ্চ হয়েছিল, আর যেটার ওপরে ভ্যাংয়ের নামটাই শো করছিল, আর এটাই দেখানো হচ্ছিল যে ওর ওনার হচ্ছে ভ্যাং। আর ভ্যাং যখন ওর ফ্রেন্ডের কাছ থেকে এসব কিছু জানতে পেরেছিল তখন ও তাড়াতাড়ি করে চলে এসেছিল শানের সাথে দেখা করতে, কারণ ভালো করেই জানে শান ওর জন্য এইসব কিছু করেছে। এরপরে ভ্যাংয়ের ফ্যামিলি এসেছিল শানের ফ্যামিলির সাথে দেখা করতে। এখানে তাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এরপরে একদিন যখন ভ্যাং ওর ফ্রেন্ডের সাথে ছিল তখন ও একটি নিউজ দেখতে পায় ফেমাস মডেল মো আবারও চায়নাতে ফিরে আছে, যেটা দেখার পর ভ্যাং তো অনেক খুশি হয়েছিল। ওর ফ্রেন্ড জিজ্ঞাসা করে এই নিউজ দেখে তোমার এত খুশি হওয়ার কি রয়েছে। ভ্যাং বলে মো অনেক বেশি ফেমাস, আর ওকে দিয়ে যদি আমি আমার একবার ব্র্যান্ডের প্রমোশন করিয়ে নিতে পারি তাহলে দেখবে আমার ব্র্যান্ড অনেক বড় হয়ে যাবে। অন্যদিকে ভ্যাংয়ের বাবা বলছিল আমাদের কোম্পানির জন্য একজন ভালো মডেলের প্রয়োজন, যাকে দিয়ে আমাদের বিজনেসটার অনেক বেশি লাভ হবে। জিন বলেছিল তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ওই ফেমাস মডেলকে আমাদের কোম্পানিতে নিয়ে আসবো। পরের সিনে ফেমাস মডেল মোকে দেখানো হয়, আর ও যখন নিজের কারের ভিতর থেকে বের হয়েছিল তখন ইচ্ছা করে ভ্যাং ওর পায়ের ওপরে কফি ফেলে দিয়েছিল, আর রিপে করার জন্য ভ্যাং তখন নিজের ডিজাইন করা একটি জুতা ওকে গিফট করেছিল, আর মো তখন ওই জুতা পরে বাইরে এসেছিল। দেখা যায় এই কারণে ভ্যাং এর যে ছোট্ট ব্র্যান্ড ছিল ওইটা তো অনেক বড় একটি প্রমোশন হয়ে গিয়েছিল। এদিকে জিন নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলেছিল যে ওই ফেমাস মডেল মো কেন আমাদের কোম্পানির জুতা পরেনি, যেখান থেকে জানতে পারে যে কেউ একজন ওনার পায়ের উপরে কফি ফেলে দিয়েছিল, তাই আমাদের জুতা পরার আগে অন্য কারোর জুতা পরে নিয়েছে। যেটা জানার পর জিন তো ভালো করে জানে এই সব কিছু ভ্যাং করেছে, কারণ ভ্যাং অনেক চালাক একটি মেয়ে। অন্যদিকে শানকে দেখানো হয় শানের কোম্পানির উপর সবাই অভিযোগ করছিল যে ওখানে যদি একজন মানুষ ফেক আইডি খোলে তাহলে ওইটা সহজে বোঝা যেত না, যার কারণে তাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে। তো শান বলে দিয়েছিল এই ব্যাপারটির সলিউশন বের করতে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই জিন অনেকটাই চিন্তিত ছিল যে এখন কিভাবে ওই মডেলকে দিয়ে ওরা নিজেদের কোম্পানির প্রমোশন করিয়ে নেবে, কারণ মডেল তো আর সহজেই ওদের কোম্পানির প্রমোশন করতে রাজি হবে না, যার কারণে এই
এই বিষয়টি নিয়ে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেছিল। জিন বলে আমি নতুন করে আরও একটি জুতার ডিজাইন করব আর ওইটা আমি বেস্ট করার চেষ্টা করব। এইদিকে ফ্যাং নিজের ব্যান্ডটিকেও বড় করার জন্য ও নতুন করে আরও একটি জুতার ডিজাইন করছিল আর দেখা যায় এবারও তো ওদের দুজনের জুতার ডিজাইন সেম হয়ে গিয়েছিল, যার কারণে জিন এসেছিল শানের কাছে। শানকে বলছিল এবারও ফ্যাং আমার ডিজাইন কপি করেছে। শান বলে আমি ওকে বিশ্বাস করি, ও কিছুতেই তোমার জুতার ডিজাইন কপি করবে না, তোমরা দুজনে আবারও আলাদা করে ডিজাইন করতে পারো। এরপরে দুজনে আবারও আলাদা আলাদা করে ডিজাইন করেছিল। পরের দিন চলে এসেছিল মোর কাছে নিজেদের ব্র্যান্ডের জুতা নিয়ে, আর যেইখানে দেখা যায় মো তখন ফ্যাংয়ের ডিজাইন করা জুতাটির উপরে হাত রেখেছিল। হঠাৎ করে এখানে বৃষ্টি পড়তে শুরু করে, তাই মো এখান থেকে চলে গিয়েছিল। এরপরে দুজনে নিজেদের বানানো জুতা এখানে মোর অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে গিয়েছিল। পরের দিন মোর অনেক বড় একটি র্যাম শো ছিল, আর এখানে তো ফ্যাং শিওর ছিল মো ওর করা ডিজাইনের জুতাটি পরবে, কিন্তু পরে দেখা যায় মোর ভাই এখানে ওর জুতা ছিল না, বরং জিন যে জুতা বানিয়েছিল ওটা পরেছিল, যেটা দেখার পর ফ্যাংয়ের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আসলে জিনের কোম্পানি এখানে অনেক বড় একটি স্পন্সর করেছিল, যার কারণে মোকে ওদের কোম্পানির জুতাই পরতে হয়েছিল। পরের সিনে দেখানো হয় জিনের বাবা জিনকে অনেক বেশি বকা দিয়েছিল যে তোমার ডিজাইনটি ভালো হয়নি, কিন্তু এরপরও আমাদের কোম্পানির জন্য আমাদেরকে ওখানে অনেক বেশি টাকা দিতে হয়েছে আর মোকে তোমার ডিজাইন করা জুতাটি পরাতে হয়েছে। পরের সিনে এদের দুই বোনকে দেখানো হয় একসাথে গল্প করছিল। ওদের কথাগুলো দূর থেকে শানই শুনতে পায়। শান এখানে জানতে পেরেছিল ছোটবেলায় ও যে মেয়েটির সাথে খেলাধুলা করতো ওই মেয়েটি আসলে জিন ছিল। এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়েছিল। এরপরে রাতে অনেক আপসেট ছিল। যখন ফ্যাং বাড়িতে এসেছিল তখন ও ফ্যাংকে বলেছিল তুমি আজকে আমাকে সব সত্যি কথাগুলো বলবে। ফ্যাংও তখন এখানে ওকে সব সত্যি কথাগুলো বলেছিল যে প্রথম থেকে ও কি কি মিথ্যে কথাগুলো বলেছে শানকে। শান ওকে বলেছিল এখন আমাদের দুজনের ডিভোর্স নেওয়া উচিত, কিন্তু এটা একদম মানা করে দিয়েছিল ফ্যাং। শান ওর উপরে অনেকটাই রেগেছিল, যার কারণে ওর সাথে দেখাও করছিল না, আর ফ্যাং ওর সাথে দেখা করতে সব জায়গায় চলে যাচ্ছিল। ওদিকে আমরা জিনকে দেখতে পাই ওর বাবার উপরে অনেকটাই বেশি অভিমান করেছিল, তাই তো বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু ওর কাছে থাকার মতন কোনো জায়গা ছিল না আর বেশি টাকাও ছিল না, তাই ভালো কোনো হোটেলেও থাকতে পারছিল না। এই কারণে ও ফ্যাংকে বলেছিল যে আমাকে থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দাও। ফ্যাং তখন ওর আগের বাড়িটি জিনকে দিয়েছিল আর জিন ওই বাড়িতেও চলে এসেছিল, কিন্তু এই বাড়িটির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। যাই হোক পরের দিনের সিন দেখানো হয় আমরা জানতে পারি আজকে জিনের বার্থডে, এই কারণে জিনকে অনেকেই উইশ করছিল। সুজিও জিনকে উইশ করেছিল। জিন যখন শাওয়ার নিতে এসেছিল তখন দেখতে পায় একটি পাইপ তো লিক হয়ে গিয়েছে, যার কারণে জিন আপসেট হয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিল আজকে আমার বার্থডে, কিন্তু আজকে আমার বাড়িতে থাকা পাইপটি লিক করেছে। যেই পোস্টটি দেখার পর সুজি ওর বাড়িতে এসেছিল আর ওই লিকটি ঠিক করার চেষ্টা করে, বাট ও ভালোভাবে করতে পারছিল না, যার কারণে নিজের টি শার্ট খুলে ওইটা দিয়ে পাইপটি বন্ধ করার চেষ্টা করছিল। আর ওকে এরকম ভাবে দেখার পর জিন লজ্জা পেয়ে একটু দূরে সরে গিয়েছিল। জিন নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেছিল ওর জন্য কিছু ড্রেস নিয়ে আসতে, একটু পরই অ্যাসিস্ট্যান্ট ওকে ড্রেস দিয়ে গিয়েছিল। এরপরে জিন সুজির সাহায্য নিয়ে একটি লাইভ করেছিল, যেখানে ও তো নিজের বার্থডে সেলিব্রেশন করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই শানকে একটি হোটেলে এসেছিল থাকার জন্য, আর এই একই হোটেলে এসেছিল ফ্যাং। ওইখানে শানকে অনেক জোর করতে থাকে যে তুমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ো, কিন্তু শান ওর কথায় রাজি হচ্ছিল না, কারণ এখন ওর ওপরে অনেকটাই রেগেছিল। এরপরে জিন বাইরে এসেছিল, যেখানে হঠাৎ করে ওকে একটি ছেলে ধাক্কা দিয়েছিল, ও নিচে পড়ে গিয়েছিল। এরপরে নিজের রুমে এসেছিল, যেখানে হঠাৎ করে ও প্রেগনেন্সি টেস্ট করার পর জানতে পারে ও এখন প্রেগনেন্ট। শান যখন ওই রেস্টুরেন্টে এসেছিল তখন ওখানে থাকা একজন ওয়েটার বলেছিল যে এখানে তো ফ্যাং নিচে পড়ে গিয়েছিল, এরপরে নিজের রুমে চলে গিয়েছে। শান তাড়াতাড়ি করে এসেছিল ফ্যাংকে দেখার জন্য। এখানে আসার পর ও জানতে পারে ফ্যাং প্রেগনেন্ট, যেটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল, আর দুজনের ভিতরে যে ঝামেলা ছিল ওটাও মিটে গিয়েছিল। এরপর থেকেই শান ফ্যাংয়ের অনেক বেশি কেয়ার করতে শুরু করেছিল, সবসময় ফ্যাংয়ের সাথেই থাকছিল। ফ্যাং অনেক বেশি খুশি হয়েছিল যে এখনো সব সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা শানকেও দেখতে পাই, শানও অনেক বেশি খুশি ছিল, ওর সাথে ফ্যাংয়ের সব ঝামেলাগুলো মিটে গিয়েছিল। এরপরে দেখানো হয় জিনকে। জিন যখন জানতে পেরেছিল ফ্যাং প্রেগনেন্ট, এই কারণে ও ফ্যাংয়ের বেবির জন্য এখনই গিফট
গিফট কিনতে চলে গিয়েছিল, যেখানে ওর সাথে সুজির দেখা হয়েছিল। দুজনে অনেক গল্প করেছিল, এরপরে মুভি দেখতে গিয়েছিল, যেখানে তো ওরা দুজনে অনেকটাই বেশি ক্লোজে ছিল। পরে বাইরে আসার পর দেখা যায় দুজনে একে অপরকে কিসও করেছিল। এখন এরা দুজনে হয়তো একে অপরের সাথে ডেট করতে শুরু করবে। পরের সিনে দেখানো হয় ফ্যাংকে, ও কোম্পানিতে কাজ করছিল। একটু পরে ওর পেটে অনেক বেশি ব্যথা করতে শুরু করেছিল, যার কারণে তাড়াতাড়ি করে শান ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ডক্টর ওর চেক আপ করে, এরপর ওকে জানিয়েছিল যে তোমার পিরিয়ডের জন্য এরকমভাবে পেট ব্যথা করছে। কিন্তু ফ্যাং বলে পিরিয়ড আবার কিভাবে হবে, আমি তো প্রেগনেন্ট। ডক্টর বলে তোমার কোথাও ভুল হয়েছে, তুমি প্রেগনেন্ট না। যেটা জানতে পেরে ফ্যাং অনেকটাই অবাক হয়েছিল, সাথে অনেক আপসেটও হয়ে যায়। ওখান থেকে বাইরে এসেছিল, কিন্তু শানকে সত্যি কথাটি বলেছিল না। এরপরে ওর ফ্রেন্ডের সাথে দেখা করে, ওর ফ্রেন্ডকে সত্যি কথাগুলো বলেছিল। ওর ফ্রেন্ড বলে দেখো তুমি আপসেট হয়েও না, আর এখন তোমার এই কথাটি শানকে বলে দেওয়া উচিত। এরপরে ফ্যাং বাড়িতে এসেছিল, শানকে সব সত্যি কথা বলে দিয়েছিল যে আমি প্রেগনেন্ট না। কিন্তু দেখা যায় শান সেরকম কোনো রিয়াক্ট করেছিল না। তাই ও বলতে থাকে তুমি আমাকে কোনো কিছুই বললে না এত বড় একটি সত্যি কথা জানার পর। শান বলে এটা আমি অনেক আগেই জানতে পেরেছিলাম যে তুমি প্রেগনেন্ট না। ফ্যাং জিজ্ঞাসা করে তুমি কখন এটা জানতে পেরেছো? ফ্যাং যখন ওয়াশরুমে গিয়েছিল তখন শান বাইরে ডক্টরকে নিয়ে এসেছিল, আর ডক্টরকে বলেছিল যে ওকে প্রেগনেন্ট। ডক্টর বলেছিল ও প্রেগনেন্ট না, এটা ওর শুধুমাত্র ভুল ধারণা ছিল। ফ্যাং বলেছিল তাহলে তুমি আমাকে এই সত্যি কথাটি আগে কেন বলনি? শান বলে আমি চেয়েছিলাম তুমি নিজে আমাকে এই সত্যি কথা বলো, আর তুমি নিজে আমাকে এই কথাটি বলে দিয়েছো। এরপরে ফ্যাংয়ের মা ফ্যাংয়ের বাবাকে বলেছিল আমরা ফ্যাং আর শান দুজনকে ইনভাইট করতে পারি ডিনারের জন্য। এরপরে পুরো ফ্যামিলি একসাথে ডিনার করছিল। এখানে ফ্যাংয়ের বাবা আবারও ফ্যাংকে বলে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো, কিন্তু ফ্যাং মানা করে দিয়েছিল। এই কারণে পরের দিন জিনের বাবা চলে এসেছিল দেখা করতে শানের সাথে, আর শানকে বলছিল অন্তত তুমি ফ্যাংকে রাজি করো যেন আমাদের কোম্পানিতে জয়েন করে। অন্যদিকে আমরা দেখতে পাই জিন আর সুজিকে, তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়েছিল, মুভি দেখতে গিয়েছিল। এরপরে আবার জিনকে নিয়ে এসেছিল ওয়েডিং ড্রেসগুলো ট্রায়াল দেওয়ার জন্য। পরের সিনে দেখানো হয় ফ্যাংয়ের কোম্পানির অনেক বড় একটি ইভেন্ট ছিল, যার কারণে ওদেরকে একটি হল বুক করতে হবে। একটু পরে এখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল যে আমরা এই হলটি বুক করেছিলাম, কিন্তু পরে জানিয়ে দিয়েছে এখানে আমরা কোনো কাজ করতে পারবো না, তাই ওদেরকে এখন অন্য কোনো হল বুক করতে হবে যেখানে ওরা কাজ করতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনের বাবাকে, উনি তো এই শহরের যতগুলো হল ছিল তাদের সবাইকে ফোন করে বলছিল আজকে আমি সব হলগুলো বুক করেছি, যার কারণে তোমরা এটা কাউকেই দিতে পারবে না। আর ওনার সব কথাগুলো এখানে ফ্যাংয়ের মা শুনতে পেরেছিল, তাই নিজের হাজবেন্ডের সাথে অনেক বেশি ঝগড়া করেছিল, এমনকি সব জিনিসপত্রগুলো নিয়ে বাইরে চলে আসে আর বলে যে তুমি কিভাবে এই ফ্যাংয়ের সাথে এরকম করতে পারো, যদি এরকম করো তাহলে আমি তোমার সাথে থাকবো না। দেন ওখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে ফ্যাং অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ ও তো কোনো ভালো হলই খুঁজে পাচ্ছিল না। তখন এখানে ওর মা এসে ওকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছিল, তোমার বাবা এই সব কিছু করছে, তাই আমি তোমার বাবাকে ছেড়ে চলে এসেছি। অন্যদিকে দেখানো হয় জিনকে, সব কিছু জানার পর ওর বাবার সাথে দেখা করতে এসেছিল, আর বলেছিল যে আপনি এইসব কিছু ফ্যাংয়ের সাথে কেন করছেন, আজকে ফ্যাংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি দিন ছিল। এখানে বাবা বলে তোমার কি তোমার নিজের কোম্পানি নিয়ে কোনো চিন্তা হয় না? এই কোম্পানি তোমার মায়ের নামে, আর তুমি কিভাবে এই কোম্পানি এত বড় লস করতে পারো? এতে জিন বলেছিল আমি আমার মায়ের কোম্পানি লস হতে দেব না, আর এটা ফ্যাংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর এমনিতেও এত বছর ফ্যাংয়ের মা আমার অনেক বেশি কেয়ার করেছে, তাই আমি তো ফ্যাংয়ের জন্য এটুকু করতেই পারি। ওদিকে দেখানো হয় ফ্যাং কোনো বড় হল পেয়েছিল না, তাই ও অনেক বড় একটি মাঠের ভিতরে সবকিছুর আয়োজন করেছিল। এখানে সবাই এসেছিল, আমরা জিন সুজি ওদেরকেও দেখতে পাই। এরপরে ফেমাস মডেল মু ও এখানে ফ্যাংয়ের নিজের হাতে বানানো শুজটি পরেছিল, আর সবার সামনে অনেক সুন্দরভাবে র্যাম্প শো করেছিল। ইভেন্টটা অনেক ভালোভাবে কমপ্লিট হয়েছিল, এই কারণে ফ্যাং অনেক খুশি হয়েছিল। এরপরে ফ্যাং এখানে ওর ফ্রেন্ড আর শান তাদের দুজনকে থ্যাংক ইউ বলেছিল যে তোমাদের জন্যই আমি এই সব কিছু করতে পেরেছি। এরপরে এখানে অনেক সুন্দরভাবে স্পিচ দিতে শুরু করে ফ্যাং। ওইখানে সবকিছুই বলছিল যে কেন আমি এইসব ডিজাইনের ভিতরে এসেছিলাম, আর ও কার থেকে ইন্সপায়ার হয়েছিল, কার থেকে ও ডিজাইন করা শিখেছে, এইসব কিছু বলেছিল। এরপরে সবাই সামনে এখানে শানকে হাগ করে নিয়েছিল। শানকে ওর নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়ে অনেক বেশি খুশি ছিল ফ্যাং, কারণ আজ পর্যন্ত শান ওর সব কাজে অনেক বেশি সাপোর্ট করেছে। আর এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।